1948 সালের পর থেকে গত ৭৬ বছরে বাংলাদেশে তীব্র তাপদাহের রেকর্ড ভাঙল চলতি বছরে। ২৬ এপ্রিল পর্যন্ত টানা ২৪ দিন তাপপ্রবাহ চলছে, যা পূর্বে ২৩ দিনের রেকর্ডকে অতিক্রম করেছে। এ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪১ ডিগ্রির কাছাকাছি। আর বাংলাদেশের উত্তরাঞ্চলে তো ডেইলি ৪১-৪২ ক্রস করা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেশে হিট স্ট্রোকে মানুষের আক্রান্ত হওয়ার সংখ্যা দেখা দিয়েছে। আর আবহাওয়া অফিসের সর্বশেষ আপডেট অনুযায়ী এই ধরনের গরম আরও অনেক দিন চলবে। বাগেরহাট জেলায় প্রচণ্ড তাপে সড়কের পিচ গলে যেতে দেখা গেছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এরকম অবস্থা সৃষ্টি হয়েছে, যার ফলে টায়ারও পিচ লেগে চাকা আটকে যাচ্ছে। চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন স্থানে এই দৃশ্য লক্ষ্য করা গেছে। গরমের সাথে বাড়ছে রোগবালাই। হাসপাতালে প্রতিদিন বাড়ছে রোগীর ভিড়। জ্বর, সর্দি, ডায়রিয়া, হিট স্ট্রোক বেশি দেখা যাচ্ছে। অতিরিক্ত গরমের কারণে সারা দেশে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। সরকার স্কুল কলেজ ছুটি ঘোষণা করেছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক বলেছেন, তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে কিনা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে এর কাছাকাছি যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে প্রশ্ন হলো, বাংলাদেশ সহ ভারতবর্ষের অন্যান্য দেশসমূহে কেন এই উচ্চ তাপমাত্রা? হিট স্ট্রোক কী এবং কেন এটি হতে পারে? এর ফলে মানুষের শরীরে কী কী প্রভাব ফেলতে পারে? এইসব প্রশ্নের উত্তরসহ অন্যান্য সব বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। ১৯৭২ সালের ১৮ই মে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছিল ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস, যার রেকর্ড করা হয়েছিল ১৯৬০ সালে। বাংলাদেশে সাধারণত এপ্রিল এবং মে মাসে তীব্র তাপদাহ শুরু হয়। এ সময় তাপমাত্রা ৪০ ঊর্ধ্ব হতে দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে। চলতি বছরে সর্বোচ্চ তাপমাত্রা দেখা দিয়েছে চুয়াডাঙ্গা ও রাজশাহীতে, যা ৪২ ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে তাপমাত্রা এত বেশি হওয়ার কারণ কি? কর্কট ক্রান্তীয় রেখা, যেটা সাহারা মরুভূমি থেকে আরম্ভ হয়ে মধ্যপ্রাচ্য হয়ে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে। এই রেখা বরাবর প্রত্যেক জায়গায় তাপমাত্রা বেশি থাকে। বাংলাদেশে এই রেখা চুয়াডাঙ্গার উপর দিয়ে গিয়েছে, তাই চুয়াডাঙ্গার তাপমাত্রা দেশের অন্যান্য জেলার তুলনায় বেশি। বাংলাদেশের যশোর, চুয়াডাঙ্গা এবং মেহেরপুরে বিস্তৃত সমভূমি রয়েছে এবং কাছাকাছি অবস্থিত পশ্চিমবঙ্গেও বিস্তৃত সমভূমি অন্তর্ভুক্ত। তাপমাত্রা প্রবাহের ৩টি পদ্ধতি রয়েছে, তা হলো পরিবহন, পরিচলন, বিকিরণ। সমভূমি হওয়ায় এসব অঞ্চলে পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয়। মহাদেশীয় বায়ু প্রবাহের প্রবেশদ্বার চুয়াডাঙ্গা ও এর কাছাকাছি এলাকাগুলো। ভারতের গুজরাট ও আশেপাশের এলাকায় সৃষ্ট তপ্ত হাওয়া পশ্চিমবঙ্গ হয়ে প্রবেশ করে এই জেলাগুলোতে। উত্তর গোলার্ধ দিয়ে আসা শীতল বায়ু এই অঞ্চলে সোজা ঢুকতে পারে না। সমতল ভূমি ও বেলেমাটি হওয়ায় এখানে গরম একটু বেশি অনুভূত হয়। আর শীতকালে উত্তর গোলার্ধ থেকে আসা শীতল বায়ু এই এলাকার তাপমাত্রা কমিয়ে দেয়, যার রেকর্ড অনুযায়ী ২০২৩ সালে ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি পৃথিবীর ৭০% পানি, আর এই পানির বেশিরভাগই সমুদ্রে রয়েছে। এই সমুদ্রের উপর দিয়ে বিভিন্ন বায়ু প্রবাহিত হয়। আমাদের পৃথিবীর মাঝ বরাবর যে রেখা আছে, যাকে বিষুব রেখা বলা হয়, এই রেখা বরাবর পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এক ধরনের বায়ু প্রবাহিত হয়। এই বায়ুর নাম বাণিজ্যিক বায়ু বা ট্রেড উইন্ড। এই নাম হওয়ার কারণ, তৎকালীন সময়ে বণিকেরা যখন সমুদ্রে পূর্ব পশ্চিম দিকে যেত, তখন এই বায়ু তাদের অভিযানে সাহায্য করত। তখন থেকে এরা জানতো এই বিষুবরেখা বরাবর একটা স্পেশাল বায়ু প্রবাহিত হয়। এরপর সমুদ্রের উপরের পানিটা গরম হয়। এই বাণিজ্যিক বায়ু বা ট্রেড উইন্ড এই গরম পানিকে আমেরিকা থেকে এশিয়ার দিকে ঠেলে দেয়। এখন গরম পানিটা চলে গেল, তারপর নিচের ঠান্ডা পানিটা উপরে উঠে আসে। এটাকে আপওয়েল প্রসেস বলে। এই পদ্ধতিটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, তবে কোনো কারণে এই প্রক্রিয়ায় যদি বিঘ্ন ঘটে, মানে আমেরিকা থেকে অস্ট্রেলিয়া বরাবর কোনো কারণে যদি তাপমাত্রা বেড়ে যায়, তাহলে ট্রেড উইন্ডটা অনেক দুর্বল হয়ে পড়ে এবং অনেক সময় রিভার্স বা বিপরীত হয়, পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হওয়া শুরু করে, যে কারণে আপওয়েলিংটা ঠিকমতো হয় না, মানে ঠান্ডা পানি উপরে উঠে আসে না। আর এই উপরের গরম পানির উষ্ণতাটা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে বাতাসের মাধ্যমে। একে বলে এল নিনো কন্ডিশন, আর এর বিপরীতটা হলো লা নিনো কন্ডিশন। এক্ষেত্রে ট্রেড উইন্ডটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। আমরা যখন গরমে থাকি এবং তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার বেশি হয়, তখন আমাদের শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। আর এই অতিরিক্ত তাপমাত্রাকে ঘাম বা ঘামের মাধ্যমে বের করে আমাদের শরীর নিজের তাপমাত্রা ব্যালেন্স রাখে। এখন তাপমাত্রা যদি আরও বাড়তে থাকে, তখন আমাদের শরীর আর ঘাম প্রডিউস করতে পারে না। তখন শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা আরও বেড়ে যায় এবং শরীরের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটে। এর ফলে খিঁচুনি, মাথা ঘোরানো এবং কিছু ক্ষেত্রে আক্রান্ত রোগী প্রলাপ বকতে পারেন।
সঠিক ব্যবস্থা না নিলে গুরুতর অবস্থায় রোগী মারাও যেতে পারে। এক্ষেত্রে রোগীকে ছায়ায় নিয়ে গিয়ে তার পরনের কাপড় খুলে বাতাস করতে হবে। তাকে ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখতে পারলে বা মাথায় ও শরীরে ঠান্ডা পানি ঢালতে পারলে রোগীর শরীরে তাপমাত্রা স্বাভাবিকে চলে যেতে পারে। তাকে ঠান্ডা পানি পান করানো জরুরি। এতেও রোগীর উন্নতি না হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। গরমে খাবার দ্রুত পচনশীল হয়ে পড়ে। আমাদের দৈনন্দিন জীবনের খাবারও এর আওতায় পড়তে পারে, আর এই ধরনের খাবারের কারণে ডায়রিয়া হতে পারে। এক্ষেত্রে খাবার যাতে সতেজ থাকে সেজন্য খাবারগুলোকে ফ্রিজে রেখে পরবর্তীতে গরম করে খাওয়া যেতে পারে। এছাড়াও গরমে বাইরে থেকে এসে সাথে সাথে ঠান্ডা পানিতে গোসল করলে আমাদের শরীরের সাথে তা অ্যাডজাস্ট হতে পারে না, তাই আমাদের সর্দি বা জ্বর হতে পারে। তাই বাইরে থেকে এসে ফ্যান এর নিচে কিছুক্ষণ বসে শরীরের তাপমাত্রা স্বাভাবিক করে তারপর গোসল করতে যাওয়াই উত্তম। এই গরমে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া, বের হলেও টুপি সানগ্লাস পরা আর ঢিলেঢালা কাপড় পরিধান করা ভালো। যথাসম্ভব চা কফি অ্যালকোহল পরিহার করা, কারণ তা শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। চা কফি পান করলেও আগে পানি পান করা যেতে পারে যাতে তাপমাত্রা স্বাভাবিক থাকে। আর এই ধরনের আবহাওয়াতে বেশি বেশি পানি পান করা অনেক ভালো। আশা করি এই ভিডিওটির মাধ্যমে সবাই উপকৃত হয়েছেন। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।